এই মুহূর্তে পৃথিবীর একটি জায়গায় দুইজন মানুষ ঘুমাতে পারছেন না। একজনের বয়স ৩৯, ৬টি বিশ্বকাপ খেলে ফেলেছেন, যা এখনও পর্যন্ত অনেক কম পুরুষ আউটফিল্ড ফুটবলার করেছেন। আরেকজনের বয়স মাত্র ১৯, ফরাসি অর্ধরক্ষণকে একা হাতে স্তব্ধ করে দিয়েছেন সেমিফাইনালে, নিজের জন্মদিনের ঠিক একদিন পর। রোববার নিউ জার্সিতে এই দুইজন মুখোমুখি হবেন, একটি ট্রফির জন্য, কিন্তু আসলে তার চেয়েও বড় কিছুর জন্য। এটা কি মেসির শেষ বিশ্বকাপের শেষ পাতা, নাকি ইয়ামালের নতুন যুগের প্রথম পাতা? আজকের এই ভিডিওতে আমরা ভেঙে দেখব স্পেন বনাম আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল। প্রথমেই বুঝে নেওয়া দরকার কেন এই ম্যাচটা শুধু আর একটা ফাইনাল নয়। স্পেন আর আর্জেন্টিনা এর আগে কখনো বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি, এই প্রথমবার, ইতিহাসে প্রথমবার। আর্জেন্টিনা এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। ২০২২ কাতারে তারা যা করেছিল এবার সেটাই আবার করতে চায়। জিতলে তারা হবে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল যারা টানা দুইবার বিশ্বকাপ ধরে রাখল। স্পেনের গল্পটা আলাদা। তারা শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। এরপর ১৬ বছর কেটে গেছে। এবার তারা ফাইনালে ফিরেছে, মাত্র দ্বিতীয়বারের মতো তাদের ইতিহাসে। কিন্তু সংখ্যার বাইরেও একটা গল্প আছে। মেসি ২১ বছর কাটিয়েছেন বার্সেলোনায়, লা মাসিয়ায় বড় হয়েছেন। স্পেনীয় ফুটবলের হাত ধরেই তিনি আজকের মেসি হয়ে উঠেছেন। এখন সেই স্পেনকেই হারিয়ে তাকে জিততে হবে তার ষষ্ঠ ও সম্ভবত শেষ বিশ্বকাপ। আর উল্টো দিকে লামিন ইয়ামাল, যিনি নিজেও বার্সেলোনার সেই একই লা মাসিয়া থেকে উঠে এসেছেন। অনেকেই তাকে বলছেন মেসির জায়গা নেওয়ার মতো একমাত্র মানুষ। দুই প্রজন্ম, একটাই মঞ্চ। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে, এই ফাইনালে কি অভিজ্ঞতা জিতবে নাকি তারুণ্য? আর্জেন্টিনার পথটা মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ওপেনিং ম্যাচেই মেসি হ্যাট্রিক করেন। সেই ম্যাচেই তিনি মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ডের কাছাকাছি চলে আসেন। তারপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ডালাসের সেই রেকর্ড ভেঙে দেন, ২১ বিশ্বকাপ গোল, যা এখন সর্বকালের সর্বোচ্চ। কিন্তু নকআউট পর্বে গল্পটা বদলে যায়। রাউন্ড অফ 32তে কেপ ভার্দে তাদের অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যায়। রাউন্ড অফ 16-এ মিশর প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু এখানেই আর্জেন্টিনার আসল চরিত্রটা বেরিয়ে আসে। ক্রিস্টিয়ান রোমেরো, মেসি আর এনজো ফার্নান্ডেজ মিলে সেই ম্যাচে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন ঘটান। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড আবার তাদের পরীক্ষা নেয়। ম্যাকঅ্যালিস্টার প্রথমে এগিয়ে দেন, সুইসরা সমতা ফেরায়, ব্রিল এমবোলো লাল কার্ড দেখেন। শেষমেশ অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত এক শট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। আর সেমিফাইনাল তো রূপকথার মতো। ইংল্যান্ড ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল ফাইনালের স্বপ্ন ভেঙে যাচ্ছে। কিন্তু ৮৫ মিনিটে এনজো ফার্নান্ডেজ সমতা ফেরান। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করেন। দুটো গোলই মেসির পা থেকে এসেছিল। সেমিফাইনালে দুটো অ্যাসিস্ট। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা এখনও বলা হয়নি। এই দুটো অ্যাসিস্টই মেসিকে গোল্ডেন বুট রেসে এমবাপ্পের ওপরে তুলে দিয়েছে। দুজনেই ৮ গোল করেছেন এই টুর্নামেন্টে, কিন্তু মেসির ৪ অ্যাসিস্ট, এমবাপ্পের ৩। ফিফার নিয়মে গোল সমান হলে অ্যাসিস্টই প্রথম নির্ধারক, মেসি এগিয়ে। আর্জেন্টিনা ফাইনালে আসার পথে ৬টি ম্যাচের ৪টিই জিতেছে নকআউট পর্বে, যার দুটো গড়িয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। কোনো ম্যাচ হারেনি। স্পেনের গল্পটা সম্পূর্ণ ভিন্ন সুরে বাঁধা। তাদের রক্ষণ এই টুর্নামেন্টে প্রায় অভেদ্য। পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে স্পেন, বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। গোলরক্ষক উনাই সিমন ৬টি ক্লিন শিট রেখে এই বিশ্বকাপের রেকর্ড গড়েছেন। সেমিফাইনালে তারা যাকে হারিয়েছে সেটা যে কোনো দলের জন্য দুঃস্বপ্ন। ফ্রান্স, কিলিয়ান এমবাপ্পে সহ ২-০ গোলে জিতেছে স্পেন। মিকেল ওয়ারসাবাল ২২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন, পেদ্রো পোরো ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান। পুরো ম্যাচে এমবাপ্পেকে কার্যত জায়গাই দেয়নি স্পেনের রক্ষণ। ওয়ারসাবালের কথা আলাদা করে বলতে হয়। ৫ গোল করে তিনি এই বিশ্বকাপে স্পেনের হয়ে এত গোল করা তৃতীয় খেলোয়াড়। তার আগে শুধু ১৯৮৬ সালে এমিলিও বুত্রাগেনি আর ২০১০ সালে দাভিদ ভিয়া এই কীর্তি করেছিলেন। কিন্তু এই স্পেনের আসল হৃৎস্পন্দন মিডফিল্ডে। রদ্রি ২০২৪ সালের ব্যালন ডিওর জয়ী একটা এসিএল ইনজুরি কাটিয়ে আবার নিজের সেরা ফর্মে ফিরেছেন।
মাঠে তিনি একাই খেলার গতি নিয়ন্ত্রণ করেন। তার পাশে এবার পেদ্রির জায়গায় খেলছেন ফাবিয়ান রুইজ, যিনি মিডফিল্ডে বাড়তি ভারসাম্য এনে দিয়েছেন। আর সামনে লামিন ইয়ামাল, মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দুইজন কিশোরের মধ্যে একজন হিসেবে মাঠে নেমেছিলেন। তার সাথে ছিলেন পাউ কুবার্সি। বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল শুরু করা মাত্র ৭ জন কিশোরের মধ্যে ২ জন এই একই ম্যাচে স্পেনের হয়ে খেলেছেন। এখানেই আরও একটা বড় গল্প লুকিয়ে আছে। নিকো উইলিয়ামস পুরো টুর্নামেন্ট জুড়ে চোট সমস্যায় ভুগেছেন। ফাইনালে তিনি বেঞ্চ থেকে প্রভাব ফেলতে পারেন, কিন্তু শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা আছে। আর সুপার সাব মিকেল মেরিনো, যিনি পর্তুগাল আর বেলজিয়ামের বিপক্ষে দেরিতে নেমে জয়সূচক গোল করেছেন, তিনিও যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। মেজর টুর্নামেন্টে স্পেন তাদের গত ১৪ ম্যাচে অপরাজিত, ১৩ জয় আর ১ ড্র। এই ফর্মটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। এবার আসা যাক ৫টা লড়াইয়ে, যা এই ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে। প্রথম লড়াই মেসি বনাম রদ্রি, একজন অভিজ্ঞতার প্রতীক, আরেকজন বর্তমান বিশ্বসেরা মিডফিল্ডার। রদ্রি যদি মেসিকে বল থেকে দূরে রাখতে পারেন, স্পেনের অর্ধেক কাজ হয়ে যাবে। দ্বিতীয় লড়াই ইয়ামাল বনাম তাগলিয়াফিকো, আর্জেন্টিনার অভিজ্ঞ লেফট ব্যাক নিকো তাগলিয়াফিকোকে এবার মোকাবিলা করতে হবে বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক তরুণ উইঙ্গারকে। গতি বনাম অভিজ্ঞতা, ঠিক এখানেই ম্যাচের একটা বড় অংশ নির্ধারিত হবে। তৃতীয় লড়াই মিডফিল্ডের যুদ্ধ, এনজো ফার্নান্ডেজ বনাম রদ্রি ও ফাবিয়ান রুইজের জুটি। এনজো একাই আর্জেন্টিনার মিডফিল্ডে সৃজনশীলতা আর লড়াই দুটোই সামলান, কিন্তু স্পেনের ডাবল পিভট সংখ্যায় এগিয়ে। চতুর্থ লড়াই জুলিয়ান আলভারেজ বনাম আইমেরিক লাপোর্তা। আলভারেজ এই টুর্নামেন্টে ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি শুধু মেসির পাশের খেলোয়াড় নন, নিজের গুণেই ম্যাচ জেতাতে পারেন। সুইজারল্যান্ডের বিপক্ষে তার অতিরিক্ত সময়ের গোলটাই তার প্রমাণ। পঞ্চম লড়াই স্ক্যালোনি বনাম লুইস দেলা ফুয়েন্তে, দুই কোচের দাবার চাল। একজন জানেন কিভাবে একটা কম্প্যাক্ট প্রতি আক্রমণ নির্ভর দল দিয়ে বড় মঞ্চে জিততে হয়, আরেকজন জানেন কিভাবে দখলাধিকারের ফুটবল দিয়ে প্রতিপক্ষকে দম বন্ধ করে ফেলতে হয়। এবার একটু গভীরে যাওয়া যাক। ট্যাকটিক্যাল দিক থেকে এই ম্যাচটা আসলে কেমন দেখাবে। আর্জেন্টিনা এই টুর্নামেন্টে মূলত খেলেছে কম্প্যাক্ট মিড ব্লকে, মানে রক্ষণ আর মিডফিল্ড কাছাকাছি রেখে জায়গা কমিয়ে ফেলা, তারপর ট্রানজিশনে দ্রুত আক্রমণে ওঠা। মেসিকে এই সিস্টেমে একটা মুক্ত ভূমিকা দেওয়া হয়েছে। তিনি নির্দিষ্ট কোনো পজিশনে বাধা নন, বরং যেখানে জায়গা পাবেন সেখানেই খেলা তৈরি করেন। স্পেনের কৌশল সম্পূর্ণ বিপরীত। উচ্চ দখলদারিত্ব, উচ্চ প্রেসিং, মানে প্রতিপক্ষের অর্ধেই বল কেড়ে নেওয়ার চেষ্টা। ইয়ামাল আর নিকো উইলিয়ামসের মাধ্যমে দুই প্রান্তে ওভারলোড তৈরি করা আর পাসিং ত্রিভুজের মাধ্যমে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা। এখানেই সবচেয়ে বড় চমকটা লুকিয়ে থাকতে পারে। যদি স্পেন তাদের চেনা দখলদারিত্বের ফুটবল খেলতে পারে, আর্জেন্টিনাকে বলের নাগালের বাইরে রাখতে পারবে। কিন্তু আর্জেন্টিনা যদি ট্রানজিশনে দ্রুত খেলতে পারে, বিশেষ করে মেসি আর আলভারেজের মধ্যেকার বোঝাপড়ায়, তাহলে স্পেনের হাই লাইন বিপজ্জনক হয়ে উঠতে পারে তাদের নিজেদের জন্যই। এবার কথা বলা যাক ৫ জন এক্স ফ্যাক্টর নিয়ে, যারা এই ফাইনালের গতিপথ একাই বদলে দিতে পারেন। মেসি, যিনি এখন আর গতির খেলোয়াড় নন, বরং সিদ্ধান্ত আর দৃষ্টির খেলোয়াড়। তার প্রতিটা টাচ একটা পরিকল্পনা বহন করে। ইয়ামাল, যার বয়স কম কিন্তু চাপ সামলানোর ক্ষমতা তার বয়সের চেয়ে অনেক বেশি পরিণত। রদ্রি, যিনি মাঠের প্রতিটি ছন্দ নিয়ন্ত্রণ করেন। তাকে থামাতে পারলে স্পেনের পুরো সিস্টেম থমকে যায়। এমিলিয়ানো মার্টিনেজ, ২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জেতা গোলরক্ষক, দুটো পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে বাঁচিয়েছিলেন। ফাইনাল যদি টাই ব্রেকারে যায়, তার অভিজ্ঞতা বিশাল একটা ফ্যাক্টর। আর জুলিয়ান আলভারেজ, যিনি মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের আলোয় নিজেকে প্রমাণ করেছেন এই টুর্নামেন্টে। কিন্তু এই পরিসংখ্যানের পেছনে আরও একটা বড় গল্প আছে, ক্লান্তি। আর্জেন্টিনা তাদের ৬টা ম্যাচের দুটোতেই অতিরিক্ত সময় পর্যন্ত খেলেছে, কেপ ভার্দে আর সুইজারল্যান্ডের বিপক্ষে। এমবাপ্পের তুলনায় মেসি এই টুর্নামেন্টে প্রায় ৪৬ মিনিট বেশি খেলেছেন। স্পেন সেদিক থেকে অনেকটাই সতেজ, তাদের পথ তুলনামূলক মসৃণ ছিল। প্রথম গোলটা তাই এই ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ। যে দল আগে এগিয়ে যাবে, প্রতিপক্ষকে বাধ্য করবে নিজেদের পরিকল্পনা ছেড়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়তে, আর সেটা দুই দলের জন্যই ঝুঁকিপূর্ণ। সেট পিসও একটা বড় ফ্যাক্টর হতে পারে। ওয়ারসাভাল এবারের আসরে পেনাল্টি থেকে গোল করেছেন, তাই আর্জেন্টিনার সেট পিস ডিফেন্সকে সতর্ক থাকতে হবে। বেঞ্চের প্রভাবও ভুলে গেলে চলবে না। স্পেনের মেরিনো আগেই দেখিয়েছেন দেরিতে নেমেও ম্যাচ কিভাবে বদলে দেওয়া যায়।
আর্জেন্টিনার বেঞ্চে আছেন লাউতারো মার্টিনেজ বা জুলিয়ানো সিমিওনে, যারা তাজা পায়ে নেমে ব্যবধান গড়ে দিতে পারেন। আর যদি ম্যাচ পেনাল্টি শুটআউটে পর্যন্ত গড়ায়, এমিলিয়ানো মার্টিনেজের অভিজ্ঞতা সেখানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে পারে, যদিও উনাই সিমোনও এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছেন। এবার সম্ভাব্য একাদশের দিকে তাকানো যাক। আর্জেন্টিনার কোনো ইনজুরি বা সাসপেনশন সমস্যা নেই ফাইনালের আগে। ক্রিস্টিয়ান রোমেরোকে সুইজারল্যান্ড ম্যাচে অতিরিক্ত সময়ে তুলে নেওয়া হয়েছিল বিশ্রামের জন্য, চোটের কারণে নয়। সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ আর নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে ম্যাকালিস্টার আর এনজো ফার্নান্ডেজের সঙ্গে একজন হোল্ডিং মিডফিল্ডার। সামনে জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি আর লাউতারো মার্টিনেজ বা সিমিওনে। স্পেনের দিক থেকে উনাই সিমন গোলে, পেদ্রো পোরো আর মার্ক কুকুরেয়ার দুই ফুল ব্যাক হিসাবে, পাউ কুবার্সি আর আইমেরিক লাপোর্তে সেন্টার ব্যাক জুটিতে, মাঝমাঠে রদ্রি আর ফাবিয়ান রুইজ, আর সামনে লামিন ইয়ামাল, ডানি অলমো আর মিকেল ওয়ারসাভাল। নিকো উইলিয়ামস চোট কাটিয়ে শুরুর একাদশে থাকবেন কিনা সেটা শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত। এখন প্রশ্ন হলো ম্যাচটা কিভাবে গড়াতে পারে। যদি আর্জেন্টিনা আগে গোল করে, স্পেনকে বাধ্য হয়ে বেশি ঝুঁকি নিতে হবে, দখলদারিত্ব বাড়িয়ে আক্রমণে উঠতে হবে, আর তখনই আর্জেন্টিনার প্রিয় অস্ত্র দ্রুত কাউন্টার অ্যাটাক বেশি বিপজ্জনক হয়ে উঠবে। যদি স্পেন আগে গোল করে, তারা তাদের নিয়ন্ত্রিত পাসিং গেমে ফিরে যেতে পারবে, ম্যাচের টেম্পো ধীর করে দেবে আর আর্জেন্টিনাকে বাধ্য করবে ফাঁক খুঁজে বের করতে, যা তাদের জন্য সহজ হবে না। যদি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়, তাহলে ফিটনেস বড় ফ্যাক্টর হয়ে উঠবে, আর সেখানে আর্জেন্টিনার বাড়তি মিনিট খেলার ক্লান্তি একটা রিস্ক হতে পারে। আর যদি শেষমেশ পেনাল্টি শুটআউটে গড়ায়, তাহলে দুই গোলরক্ষকের মানসিক দৃঢ়তাই নির্ধারণ করবে কে হাসবে শেষ হাসি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই থেকে যায়, মেসির গল্প কি আরেকটা বিশ্বকাপ দিয়ে শেষ হবে, নাকি ইয়ামালের যুগ আজ থেকেই শুরু হয়ে যাবে? একজন 6 বিশ্বকাপ খেলে ইতিহাস গড়েছেন, আরেকজন হয়তো নিজের প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়ার দোরগোড়ায়। রবিবার নিউ জার্সিতে ফুটবল আরেকটা অধ্যায় লিখতে চলেছে, আর পুরো পৃথিবী তাকিয়ে থাকবে। একদিকে অতীতের সবচেয়ে